শিক্ষার্থীরা, গত দুটি ক্লাসে আমি তোমাদের সাথে তৎপুরুষ সমাসের দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম। যারা সেই ক্লাস দুটি দেখোনি, চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমি তৎপুরুষ সমাসের সর্বশেষ তিনটি শ্রেণীবিভাগ নতৎপুরুষ, উপপদ তৎপুরুষ ও অলোক তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। সবচেয়ে সহজ নিয়মে এগুলো উপস্থাপন করার চেষ্টা করব, যাতে পরীক্ষায় আসলে তোমাদের চিনতে কোনো অসুবিধা না হয়। প্রথমে আছে ন তৎপুরুষ সমাস। ন বলতে এখানে নেগেটিভ বা নাবোধক শব্দ নির্দেশ করে। ন তৎপুরুষ সমাস চেনার সবচেয়ে বড় উপায় হলো এই সমাসের সমস্ত পদের শুরুতে তোমরা অ, অনা, গড়, বে, বি, নি এ ধরনের শব্দ থাকবে। অর্থাৎ তোমরা যখন তৎপুরুষ সমাসে প্রথমে দেখবে অ, অনা, গড়, বে, বি, নি এ ধরনের শব্দ আসবে, তখন তোমরা ব্যাস বাক্যের শুরুতে ন, নাই, নে, নেই, না, নয় এই ধরনের শব্দ দিয়ে শুরু করবে। অর্থাৎ যখন তোমরা কোনো তৎপুরুষ সমাজে কোনো শ্রেণী বিভাগে দেখবে যে নাবোধক অর্থ নির্দেশ করে, তখনই তোমরা বুঝে নিবে যে এটি হলো ন তৎপুরুষ সমাস। যদি উদাহরণস্বরূপ দেখাই তোমাদেরকে, প্রথমে বলা যায় অনাদর, যদি ব্যাস বাক্য করি নয় আদর। এখানে একটি জিনিস লক্ষ্য করে তোমরা দেখতে পাবে যে এখানে প্রথমে যে সমস্ত পদ আছে সেই সমস্ত পদে অ শব্দটি এসেছে, এবং আমরা ব্যাস বাক্য নির্ণয় করার ক্ষেত্রে এখানে নয়, প্রথমে নয় শব্দটি ব্যবহার করেছি। এরপরে যদি আরেকটি উদাহরণ দিই, অকাল, এর ব্যাস বাক্য নির্ণয় করলে বলা যায় ন কাল। বা আরেকটি উদাহরণ বেয়াদব, এর ব্যাস বাক্যে বলা যায় নয় আদব। এরপরে অনেক্য, নয় ঐক্য। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা যখন দেখবে যে কোনো সমাসে প্রথমে অ, অনা, গড়, বে, বি, নি ব্যাস বাক্যে এই শব্দগুলো প্রথমে আসলে, সমস্ত পদে এই শব্দগুলো প্রথমে আসলে ব্যাস বাক্য নির্ণয়ের ক্ষেত্রে তোমরা বুঝে যাবে এটি ন তৎপুরুষ সমাস। আশা করি ন তৎপুরুষ সমাস সম্পর্কে তোমাদের যে সমস্যাটি ছিল সেটি দূর হয়েছে। এরপর আছে উপপদ তৎপুরুষ সমাস। এই সমাসের নাম পদের সাথে কর্মপদ অর্থাৎ ক্রিয়াপদ যুক্ত থাকবে। এই সমাস চেনার দুটি উপায় হলো, উপায় এক, কর্মপদ অর্থাৎ ক্রিয়াপদের সাথে সে, যে এই ধরনের শব্দ যুক্ত থাকবে। আর আরেকটি উপায় হলো, এখানে এক কথায় কোনো শব্দ বা কোনো কিছু প্রকাশ পাবে। অর্থাৎ তোমরা লক্ষ্য করবে যে কোনো একটি শব্দে কর্মপদ অর্থাৎ ক্রিয়াপদের সাথে যখন সে, যে যুক্ত থাকবে, তৎপুরুষ সমাজের ওই বিভাগকেই তোমরা মনে করবে যে এটি উপপদ তৎপুরুষ সমাস। বা যদি আসে এক কথায় কোনো শব্দ প্রকাশ পেয়েছে তৎপুরুষ সমাজের একটি শ্রেণী বিভাগে, তাহলে তোমরা এটি ধরে নেবে যে এটি উপপদ তৎপুরুষ সমাস। যদি উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে দেখাই, ছেলে ধরা, এখানে তোমরা লক্ষ্য করো ছেলে একটি নামপদ আর ধরা কোনো কাজ। এখানে বলা হয়েছিল যে নামপদের সাথে কর্মপদ যুক্ত থাকবে, এবং প্রথম উপায়ে বলা হয়েছে যে কর্মপদের সাথে সে বা যে যুক্ত থাকবে। তো এখানে যদি ব্যাস বাক্য করি, ছেলে নামপদ, ধরা ক্রিয়াপদ এবং যে শব্দটি যুক্ত হয়ে এখানে এটি উপপদ তৎপুরুষ সমাসের আওতায় নিয়ে গেছে। এরপরে যদি বলে হয় দামা ধরা, এখানে দামা ধরা শব্দটিতে তোমরা লক্ষ্য করো ধামা কোনো একটি বস্তু, কিছু একটি নাম, আর ধরা কোনো একটি কাজ। এরপরে তোমরা লক্ষ্য করো এখানে ব্যাস বাক্য করলে যে শব্দটি আসবে। তাহলে তোমরা এ থেকে প্রথম উপায়ের সাথে এই দুটি যে উদাহরণ দিয়েছি এই উদাহরণগুলোর সম্পূর্ণ মিল রয়েছে। এরপরে আমি তোমাদেরকে দ্বিতীয় উদাহরণের সাথে মিল রেখে, দ্বিতীয় উপায়ের সাথে মিল রেখে একটি উদাহরণ দিচ্ছি। এখানে যদি বলি জলজ, এখানে জলজ শব্দটি জলে জন্মে যে, ব্যাস বাক্য করলে আমরা এটি পাই। এখানে জল কোনো একটি নাম, আর জন্মে জন্মানো একটি কাজের আওতাভুক্ত। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে জলজ, এখানে জলে জন্মে যে এই শব্দটিকে সংক্ষিপ্ত করে জলজ শব্দটি বানানো হয়েছে বা জলজ শব্দটি উৎপন্ন হয়েছে। যদি আরেকটি বলি পঙ্কজ, পঙ্গে জন্মে যে, এই ধরনের শব্দগুলো তোমরা যদি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এইটি হলো তৎপুরুষ সমাজের উপপদ শ্রেণী বিভাগ, অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস।
আশা করি উপপদ তৎপুরুষ সমাস নির্ণয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর আছে অলুক তৎপুরুষ সমাস। এই সমাস নির্ণয়ের ক্ষেত্রে একটি কথা বলা যায় যে আমরা জানি অ এর অর্থ হলো না, অর্থাৎ অ এর অর্থ হলো না। আমরা এই সমাস নির্ণয়ের ক্ষেত্রে একটি জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি যে অ এর অর্থ হলো না বা নেগেটিভ, অর্থাৎ এটি দ্বারা না বোধক কোনো কিছু প্রকাশ পাবে। এরপরে আছে লোক শব্দ। লোক শব্দের অর্থ হলো লুকানো বা লোপ পাওয়া, অর্থাৎ অলোক শব্দের অর্থে যদি আমরা তৎপুরুষ সমাসের অলুক শব্দের অর্থ যদি আমরা বের করি, এখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাবো যে লোপ না পাওয়াকে নির্দেশ করে। অর্থাৎ যে সমাসে, যে তৎপুরুষ সমাসে ষষ্ঠী র ও এর এবং সপ্তমী এ অন্ত্যেষ্টিতে বিভক্তিগুলো আসলে তা লোপ না পেয়ে যে সমাস গঠিত হয় তাই হলো অলুক তৎপুরুষ সমাস। অর্থাৎ তৎপুরুষ সমাসের যে বিভাগে তোমরা দেখবে যে বিভক্তি অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমী বিভক্তিগুলো লোপ পাবে না, তাই তোমরা ধরে নেবে অলুক তৎপুরুষ সমাস। যদি উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে দেখাই, বলা যায় যে শিশির ভেজা। এখানে শিশির ভেজা ব্যাসবাক্য একই রকম থাকে। যদি বলি সোনার আংটি, ব্যাসবাক্য করলে হয় সোনার আংটি, যা এখানে শিশির সোনার এই শব্দগুলোতে ষষ্ঠী বিভক্তি এসেছে। এরপরে যদি বলি জলে ভাসা বা তেলে ভাজা, এই শব্দগুলো যদি আসে এখানে ব্যাসবাক্য করলে আমরা দেখতে পাই যে এইখানে যে বিভক্তি লোপ পাওয়ার কথা তা মোটেও লোপ পায়নি। অর্থাৎ তোমরা যদি দেখবে যে সমাসে অর্থাৎ তৎপুরুষ সমাসে যে বিভাগে ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তিগুলো লোপ পাবে না, তাই হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। আশা করি অলুক তৎপুরুষ সমাস সম্পর্কে তোমাদের যে ধারণা তা সম্পূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সমাস নামক কনসেপ্টটি তোমাদের ক্লিয়ার হয়েছে। এই বিষয়গুলো আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে সমাস এই বিষয়গুলো পড়ার পাশাপাশি বই থেকে প্র্যাকটিস করলে তোমরা সমাস সম্পর্কে তোমাদের যে অভিজ্ঞতা তা দিন দিন বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় তোমাদের নির্ণয় করতে সহজ হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।